হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি তোমাদের ইকো জ্ঞান সেশন নিয়ে। আমার নাম জয়িতা দত্ত, রাইস এডুকেশনসের ইকোনমিক্সের টিচার। আজকে আমরা এই ইকো জ্ঞান সেশনেতে যে টপিকটা করব সেটা একটা যথেষ্ট কন্টেম্পোরারি একটা টপিক। সেই টপিকটার উপরে ডিসকাশন হবে। ডিসকাশন স্টার্ট করার আগে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই রাইস স্মার্ট এই অ্যাপটার কথা। রাইস এডুকেশনের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সড এবং অভিজ্ঞ টিচাররা রাইস স্মার্ট এই অ্যাপের মাধ্যমে অনলাইনে তোমাদের কাছে টিচিং সার্ভিস প্রোভাইড করছে। তোমরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও একটা অ্যান্ড্রয়েড মোবাইলের থ্রু দিয়ে খুব সহজেই তোমরা এই রাইস স্মার্ট অ্যাপের মাধ্যমে ক্লাস করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এই অ্যাপের থ্রু দিয়ে তোমরা পাবে। অনলাইন লাইভ ক্লাস পাবে, মক ইন্টারভিউ সেশন পাবে, বিভিন্ন ধরনের মেন্টার্সদের গাইডেন্স পাবে, প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল পাবে, এছাড়াও পাবে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে তার রেকর্ডেড ভিডিও। সুতরাং প্রত্যেকেই গুগল প্লে স্টোরেতে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারো এবং তোমরা নিজেদেরকে এই কোর্স যে তোমাদের পছন্দের কোর্সের জন্য নিজেদেরকে এনরোল করতে পারো। এবার আমরা চলে আসছি আমাদের আজকের ইকো জ্ঞান সেশনের মেন টপিকের ওপরে। সেই টপিকটা হলো ইউনিয়ন বাজেট। আশা করি বুঝতেই পারছো, ফেব্রুয়ারি মাস, 1 ফেব্রুয়ারি আমরা আমাদের বহু প্রতীক্ষিত ইউনিয়ন বাজেট পেয়েছি 2023-24 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, বাজেট ফার্স্ট ফেব্রুয়ারি 2023-তে অ্যানাউন্স হলেও এটার উপরে এখন বাজেট সেশনে ডিবেট ডিসকাশন এগুলো চলবে এবং ফাইনালি এই বাজেটটা ইমপ্লিমেন্টেড হবে ফ্রম 1 এপ্রিল 2023 থেকে এবং এটা কন্টিনিউড হবে 31 মার্চ 2024 অবধি। তো সুতরাং এই যে ইউনিয়ন বাজেটটা দেখতে পাচ্ছ, আজকে আমাদের আলোচনা হবে এই ইউনিয়ন বাজেটের মধ্যে গভর্নমেন্ট কোন কোন মেন বিষয়গুলো বা মূল বিষয়গুলোকে আলোচনার মধ্যে এনেছে। সুতরাং এই ইউনিয়ন বাজেটের মধ্যে আমরা প্রথমে দেখে নিই প্রেজেন্টেশনের কথা, যেখানে বলে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যে ফাইন্যান্স মিনিস্টার, আমাদের বর্তমানে যিনি ফাইন্যান্স অ্যান্ড কমার্স মিনিস্টার রয়েছেন, তার নাম হলো নির্মলা সীতারামন। এবং সেই নির্মলা সীতারামন অনারেবল ফাইন্যান্স মিনিস্টার আমাদের দেশের ইউনিয়ন বাজেট ঘোষণা করলেন কবে না 1 ফেব্রুয়ারি 2023। পার্লামেন্টেতে উনি বাজেটটাকে পড়েছিলেন সকাল 11টার সময়তে এবং আমাদের নর্মাল টাইম এরকম সময়তেই প্রত্যেকবারের মতো বাজেট অ্যানাউন্স হয়। তো এই বাজেটটাতে আমরা এবারে কি কি দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই বাজেটের মধ্যে এবারে একটা ভিশনকে আইডেন্টিফাই করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সেই ভিশনটা মেনশন করা হয়েছে, সেটা হলো ভিশন ফর অমৃতকাল। অমৃতকাল মানে একটা ভালো সময় আসছে এবং সেই ভালো সময়টাকে গ্রহণ করতে গেলে কোন কোন বিষয়গুলোকে গভর্নমেন্টকে এমফাসাইজ করতে হবে, কোন 3টে দিককে গভর্নমেন্ট এখানে গুরুত্ব দিচ্ছে, সেই 3টে ভিশন পয়েন্ট আমরা একটু দেখে নেব। প্রথমে এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার করে 1 নম্বরে মেনশন করা হয়েছে অপরচুনিটিস ফর সিটিজেন উইথ দ্য ফোকাস অন ইউথ। অপরচুনিটিস ফর সিটিজেন মানে এখানে অ্যাক্রস দ্য পপুলেশন ইরেসপেক্টিভ অফ দেয়ার ক্লাস, ক্রিড অ্যান্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকের কাছে যেহেতু সমস্ত ধরনের রিসোর্সের সুযোগ, অ্যাক্সেস এবং অপরচুনিটি থাকে, সেই বিষয়টাকে গভর্নমেন্ট এমফাসাইজ করতে চেয়েছে। এরই সাথে দেখতে পাচ্ছ সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই বিষয়টার ওপরে, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড জব ক্রিয়েশন। অর্থাৎ একাধারে জিডিপিকে গ্রো করাতে হবে এবং সেই জিডিপি গ্রোথের মাধ্যমে যেন দেশে পর্যাপ্ত পরিমাণ লোকের এমপ্লয়মেন্ট জেনারেট হয়, সেইটার দিকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এরকমটা যেন না হয় যে ইকোনমি একটা জবলেস গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ ইকোনমি গ্রো করলেও আমরা সাফিসিয়েন্ট এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছি না। সেরকমটা যদি হয় তাহলে গ্রোথ একটা পার্টিকুলার সেকশনের লোকজনের মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে যাবে। সেটাকে এলিমিনেট করে গভর্নমেন্ট চেষ্টা করবে গ্রোথের সাথে সাথে এমপ্লয়মেন্ট বা জব ক্রিয়েশনটাকেও সিকিউর করতে। 3 নম্বর ভিশন এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছ স্ট্রং অ্যান্ড স্টেবল ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট। ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট বলতে আমরা এখানেতে বেশ কিছু ম্যাক্রো ইকোনমিক কনসেপ্টের কথা মেনশন করতে পারি। ফর এক্সাম্পল, প্রাইস স্টেবিলিটি গভর্নমেন্ট সবসময় টার্গেট করবে। ঠিক একইভাবে গভর্নমেন্ট চেষ্টা করবে ফিসকাল ডেফিসিট এই বিষয়টাকে কন্ট্রোলের মধ্যে রাখতে। এরই সাথে গভর্নমেন্ট চেষ্টা করবে ইনফ্লেশনের মতো ডে টু ডে লাইফকে হ্যাম্পার করার জিনিস, সেই জিনিসটাকে কন্ট্রোলে রাখতে। তাহলে এই যে প্রাইস স্টেবিলিটি বা ফিসকাল ডেফিসিট বা ইনফ্লেশন, এগুলোকে আমরা সবসময় বলে থাকি ম্যাক্রো ইকোনমিক ইস্যু। তো এই ম্যাক্রো ইকোনমিক ইস্যুগুলোতে স্টেবিলাইজেশন ইকোনমিকে দেওয়া যে কোনো গভর্নমেন্টের একটা ভিশনের পার্ট। সেইটার রেফারেন্সে বুঝতে পারছো আমরা এই অমৃতকাল ভিশন পেপারের মধ্যে এই 3টে মেন এজেন্ডা, 3টে মেন পিলারকে পেলাম।
এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়টাতে, যেখানে খেয়াল করলে দেখতে পাওয়া যাবে যে এইবারের বাজেটেতে 7খানা মেন পিলার ফর্ম করা হয়েছে। এই 7টা পিলারের ওভারঅল স্ট্রেংথ ইমপ্রুভ করলেই ইকোনমির একটা আপওয়ার্ড মুভমেন্ট বা আপওয়ার্ড ইমপ্রুভমেন্ট হবে। সেই 7টা যে এরিয়াকে গভর্নমেন্ট প্রায়োরিটি দিচ্ছে সেই জায়গাটাকে গভর্নমেন্ট একসাথে আইডেন্টিফাই করছে অ্যাজ সপ্তর্ষি। এই যে সপ্তর্ষি বলে 7টা প্রায়োরিটি এরিয়াকে আইডেন্টিফাই করা হলো, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করলে বিষয়টা বোঝা যাবে। যেমন দেখো এখানে বলে দেওয়া রয়েছে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা, তারই পরে দেখো এখানে দেওয়া রয়েছে রিচিং দ্য লাস্ট মাইল মেনশন করা রয়েছে, ইউথ পাওয়ারের কথা এখানে মেনশন করা আছে, ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা মেনশন করা রয়েছে, গ্রিন গ্রোথ মেনশনড, আনলিশিং পোটেনশিয়ালিটিটাকে আনলিশ করা সেটার কথাও বলা রয়েছে, এবং ইনফ্রাস্ট্রাকচার এবং ইনভেস্টমেন্ট যে কোনো ইকোনমি ডেভেলপমেন্টের জন্য গুরুত্ব দেওয়া জরুরি, সেই বিষয়টাকেও এখানে এমফাসাইজ করা হয়েছে। এই 7টা পিলার এবারের বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং এই 7টা সেক্টরের ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভকে মেনশন করেছে। আমরা এবার একটু একটু করে দেখে নেব এই 7টা পিলারে কীভাবে ডেভেলপমেন্টের কথা গভর্নমেন্ট প্ল্যান করেছে, গভর্নমেন্টের রোড ম্যাপটা কী। তো সেটারই রেফারেন্সে আমরা প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা দেখো প্রায়োরিটি 1 নম্বর প্রায়োরিটিতে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। কি দেখব না ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। এখানেতে বুঝতে পারছো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কথাটার মানে হচ্ছে এমন একটা ডেভেলপমেন্ট প্রসেস যেটা সোসাইটির সমস্ত ধরনের মানুষকে নিয়ে হয়। অর্থাৎ একটা ইকোনমিতে যদি ইনকাম 50 টাকা থেকে বেড়ে 100 টাকা হয়, তাহলে এই 50 টাকা ইনকাম যেন 25-25 করে দুজনের মধ্যেই কনসেন্ট্রেটেড না হয়ে যায়। আমাদের সিকিওর করতে হবে যে ওই যে ইনকামটা ইনক্রিজ করলো সেটা কি করে অ্যাজ মাচ অ্যাজ পসিবল নাম্বার অফ পিপলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তার মানে এই যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে একটা ইকোনমিতে 50 টাকা থেকে ইনকাম বেড়ে 100 হচ্ছে, এই অতিরিক্ত 50 টাকাটা যেন সবার মধ্যে ছড়ায়, অর্থাৎ গ্রোথ বা ডেভেলপমেন্টের বেনিফিট যেন সবাইকে ইনক্লুড করে। এটারই প্রসঙ্গে বললে বুঝতে পারবে যে সমাজে রিচ সেকশনস থেকে যারা রয়েছে তারা এই গ্রোথের বেনিফিট সবসময় পেয়ে থাকে, কিন্তু গ্রোথ বেনিফিট যাদের কাছে গিয়ে পৌঁছায় না তারা হচ্ছে সমাজের মার্জিনাল সেকশনস থেকে যারা বিলং করে, ভালনারেবল সেকশনস থেকে যারা বিলং করে। গভর্নমেন্টকে সেই কারণটার জন্যই এই ভালনারেবল সেকশনকে ডেভেলপমেন্টের বেনিফিট দেওয়ার জন্য নানান ধরনের ইনিশিয়েটিভ নিতে হয়। সেই ইনিশিয়েটিভগুলোর কথাই আমরা এখানেতে আজকে মেনশন করব আন্ডার দ্য ফার্স্ট পিলার অফ দিস ইয়ার্স বাজেট। প্রথম দেখো এখানে একটা ইনিশিয়েটিভের কথা বলে দেওয়া রয়েছে 9 crore ড্রিঙ্কিং ওয়াটার কানেকশনস টু দ্য রুরাল হাউসেস। অর্থাৎ গ্রামাঞ্চলে যে ড্রিঙ্কিং ওয়াটার শর্টেজটা রয়েছে সাপ্লাইয়ের, সেই প্রবলেমটাকে মেটানোর জন্য গভর্নমেন্ট একটা টার্গেট নিয়েছে। সেখানে বলছে আগামী 1 বছরের মধ্যে 9 crore ড্রিঙ্কিং ওয়াটার কানেকশনস, মানে প্রত্যেকটা হাউসহোল্ডে যেন একটা পিওর হেলদি ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইকে সিকিওর করা যায়, সেই বিষয়টাকে এখানে মেনশন করা হয়েছে। তারপরে দেখো এখানে যদি আমরা আসি পরবর্তী এটাতে, সেখানে দেখতে পাওয়া যাবে ক্যাশ ট্রান্সফার মানে এক্ষেত্রে গভর্নমেন্ট যে ধরনের সাবসিডি বেনিফিটগুলো দেয় সেই বেনিফিটগুলো ডাইরেক্টলি যেন বেনিফিশিয়ারির হাতে পৌঁছে যায়, সেই ফ্যাসিলিটিটাকে আরও বেশি শক্তিশালী করার কথা বলা হয়েছে, যেটাকে আমরা বলি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম। এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মধ্যে দেখো বলা রয়েছে ক্যাশ ট্রান্সফার অফ ₹2.2 লাখ crore। এই যে টাকাটা দেওয়া হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হিসেবে, এটা কোন স্কিম বা কোন ইনিশিয়েটিভের আন্ডারে দেওয়া হবে দেখো এখানে মেনশন করে দেওয়া রয়েছে, সেটা PM কিষাণ। এই স্কিমের আন্ডারেতে গভর্নমেন্ট 2.2 লাখ crore একটা বেনিফিট ডাইরেক্টলি ফার্মারদের হাতে পৌঁছে দিতে চলেছে। তোমরা অনেকেই জানো PM কিষাণ এই স্কিমের আন্ডারে গভর্নমেন্ট মান্থলি ইনস্টলমেন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 3000 করে দিতে থাকে এবং সেই অনুযায়ী ফার্মাররা বেনিফিটেড হয়। নেক্সট এখানে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, দেখতে পাবে PMSBY এবং PMJJY। ওকে, এই যে দুটো স্কিম দেখতে পাচ্ছ, এই দুটো স্কিম ইন্স্যুরেন্স ফ্যাসিলিটির আন্ডারে পড়ে এবং এই ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিগুলোকে ফান্ডিং করার জন্য গভর্নমেন্ট 44.6 crore একটা অ্যালোকেশনস দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা ইন্স্যুরেন্সের প্রোটেকশন প্রোভাইড করা গভর্নমেন্টের একটা প্রায়োরিটি।
নেক্সট দেখো এখানে দেওয়া রয়েছে 47.8 crore ফর PM জনধন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেটা সেই যোজনার আন্ডারেতে গভর্নমেন্ট এবারে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আরও বেশি শক্তিশালী করার জন্য 47.8 crore একটা অ্যালোকেশনস করছে। তার মানে একদিকে যেমন আমরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সব ডাইরেক্টলি বেনিফিট ফার্মারদের দিতে পাচ্ছি, অন্যদিকে খেয়াল করে দেখো ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা একটা সোশ্যাল সিকিউরিটিকে ইন্ট্রোডিউস করতে পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারেতে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এই বিষয়টাকেও গুরুত্ব দিতে পাচ্ছি। এরপরে দেখো এখানে দিয়ে দেওয়া রয়েছে হেলথের ওপরেও গভর্নমেন্ট 220 crore কোভিড ভ্যাকসিনেশনস অফ 102 crore এটার কথা মেনশন করা রয়েছে। তারপরে দেখো বলে দেওয়া রয়েছে উজ্জ্বলা, এই উজ্জ্বলা স্কিমের আন্ডারে 9.6 crore LPG কানেকশনস প্রোভাইড করা হচ্ছে, যেখানেতে ডাইরেক্টলি গরিব মানুষেরা তারা এই যে কাঠের ধোঁয়া বা কাঠের আগুনের মধ্যে একটা কষ্টের মধ্যে বাড়িতে মহিলাদের রান্না করতে হয়, সেখান থেকে সবাইকে নিষ্কৃতি দেওয়ার জন্য গভর্নমেন্ট প্রত্যেকের বাড়িতে উজ্জ্বলা স্কিমের আন্ডারে LPG গ্যাসের সিলিন্ডারের কানেকশনস প্রোভাইড করছে। এবং এছাড়া 11.7 crore হাউসহোল্ডকে বেনিফিট দেওয়া হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে। তার মানে বুঝতে পারছো এই জায়গাগুলোতে আমরা হেলথের বা স্যানিটেশনের একটা বড় রকম রোল দেখতে পাচ্ছি। তার মানে গভর্নমেন্ট এখানেতে একদিকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, একদিকে সোশ্যাল সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, হেলথ এবং স্যানিটেশনস এই ধরনের বিষয়গুলোকে কনসিডারেশনের মাধ্যমে ওভারঅল চেষ্টা করছে মার্জিনাল সেকশনের মধ্যে ইকোনমিক ডেভেলপমেন্টের বেনিফিটকে পৌঁছে দিতে। সেই জন্যই আমরা এটাকে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের মধ্যে এই ইনিশিয়েটিভসগুলোকে দেখতে পেলাম। চলো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী স্টেপটাতে, যেখানে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে নিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সবকা সাথ সবকা বিকাশ। এই কনসেপ্টটা সবকা সাথ সবকা বিকাশের আন্ডারেতে দেখতে পাবে 157 নিউ নার্সিং কলেজ নতুন করে এস্টাবলিশ করার কথা বলা হচ্ছে, যাতে করে নার্সিং মানে হেলথ ডিপার্টমেন্টে বা হেলথ সেক্টরেতে যে ধরনের লেবার শর্টেজটা আমরা দেখতে পাই, স্পেশালি প্যারামেডিক্যাল লেবার পুলটাতে, সেইটাকে মেটানোর জন্য গভর্নমেন্ট নতুন ধরনের নার্সিং কলেজ ইন্ট্রোডিউস করছে, যেটার মাধ্যমে আমরা ট্রেন্ড নার্স, ট্রেন প্যারামেডিক্যাল অফিসার্সদের পেতে পারবো। এছাড়াও দেখতে পাবে বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল তোমার প্রজেক্টকে গভর্নমেন্ট এখানে ফান্ডিং করছে, বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল ইউনিট যেগুলো রয়েছে সেগুলোকে গভর্নমেন্ট সাবসিডাইজ করেছে। এছাড়া সিকল সেল, অ্যানিমিয়া এই ধরনের রোগগুলোকে এলিমিনেট করার জন্য ওভারঅল একটা ইকোনমি নিউট্রিশনস লেভেলকে ইমপ্রুভ করার জন্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে। লাস্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট তৈরি হচ্ছে, যেগুলোতে ICMR এর একটা অ্যাপ্রুভাল রয়েছে এবং ICMR এই বিষয়টাকে সাপোর্ট করছে। তো এই বিষয়গুলোর মাধ্যমে ওভারঅল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হেলথ সেক্টরেতেও গভর্নমেন্ট যথেষ্ট এমফাসাইজ করেছে। এই জায়গাটাতে তোমরা যদি তলার দিকে ডেটাটাতে দেখো তাহলে দেখতে পাবে হেলথ এবং এডুকেশনেতে গভর্নমেন্ট কীরকম কন্ট্রিবিউট করছে। এখানে খেয়াল করলে দেখতে পাওয়া যাবে 2019 সালেতে যখন আমাদের GDPর 1.4% হেলথে কন্ট্রিবিউট করা হতো, সেটা এখন ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-তে বেড়ে হয়ে যাচ্ছে 2.1%। অন দ্য আদার হ্যান্ড এডুকেশনেতে যদি আসি তাহলেও দেখতে পাওয়া যাচ্ছে যে আগের থেকে এডুকেশনেতেও গভর্নমেন্টের স্পেন্ডিং অনেক গুণ বেড়েছে। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে ওভারঅল গভর্নমেন্ট এই সেক্টরগুলোকেও কিন্তু প্রায়োরিটি লিস্টের মধ্যে ইনকর্পোরেট করছে। নেক্সট এবার আমরা যে প্রায়োরিটির জায়গাটাতে এসে পৌঁছেছি, এখানে দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট যে কোনো একটা ইকোনমিকে ডেভেলপ করার জন্য, সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার এবং ইনভেস্টমেন্টের কথা এই জায়গাটাতে বলা হয়েছে। খেয়াল করলে দেখো এখানে বলে দেওয়া রয়েছে যে ওভারঅল ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রোডাক্টিভ ক্যাপাসিটি ইমপ্রুভ করার কথা বলা হচ্ছে, এবং সেটা যদি করা যায় তাহলে তার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট তৈরি হবে। মাল্টিপ্লায়ার এফেক্ট বলতে এখানে কি বলছে, একটা সেক্টরেতে তোমরা কিছুদিন আগেই দেখতে পাবে যে দিল্লি মুম্বাই একটা ইন্ডাস্ট্রিয়াল হাইওয়ে গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার লঞ্চ করলেন কিছুদিন আগেই। এই যে হাইওয়েটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার।
এই হাইওয়েটা তৈরি হলে দুটো ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত সহজ হবে। তার ফলে দেশের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, লেনদেন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস, এটা আগের থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে। সুতরাং যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্টের একটা লং টার্ম ডিপ ডাউন মাল্টিপ্লায়ার এফেক্ট থাকে, নানানভাবে এটা ইকোনমিকে সাপোর্ট করে এবং সেই সাপোর্টটা লং রানে একটা ইকোনমির গ্রোথ এবং এমপ্লয়মেন্ট দুটোকেই বাড়াতে সাহায্য করে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো ফার্দার এই জায়গাটাতে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য খেয়াল করলে দেখতে পাবে যে গভর্নমেন্ট কি করেছে। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এইটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটা রিমার্কেবল বলতে পারো অ্যালোকেশনস, যেটা এবারের বাজেটে অত্যন্ত নজর কেড়েছে সবার। ক্যাপিটাল ইনভেস্টমেন্টে গভর্নমেন্ট তার আউটলে বাড়িয়েছে 33.4%, সেটা অ্যারাউন্ড 10 লাখ ক্রোরের কাছাকাছি। এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট যেটা ইকোনমির ইনফ্রাস্ট্রাকচারকে স্ট্রেনথেন করতে হেল্প করবে। এছাড়া দেখতে পাবে দেখো কন্টিনিউয়েশন অফ 50-year ইন্টারেস্ট ফ্রি লোন টু দ্য স্টেট গভর্নমেন্ট টু ইনসেন্টিভাইজ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টকেও ফার্দার প্রমোট করার জন্য গভর্নমেন্ট এখানে 50 ইয়ার্সের একটা ইন্টারেস্ট ফ্রি লোন ফ্যাসিলিটিকে ওপেন করলো। সেখানেতে স্টেট গভর্নমেন্টগুলো তাদের রাজ্যের ডেভেলপমেন্টের জন্য সেন্টারের কাছ থেকে লোন নিতে পারবে উইদাউট এনি ইন্টারেস্ট। নেক্সট এর পরে দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে রেলওয়েতে এখনো পর্যন্ত হাইয়েস্ট একটা ক্যাপিটাল আউটলে স্পেন্ড করা হচ্ছে, সেটার অ্যামাউন্ট এখানে দেখা যাচ্ছে রেলের জন্য, দ্যাট ইজ অ্যারাউন্ড 2.4 লাখ ক্রোর। সো 2.4 লাখ ক্রোর এই টাকাটা রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এবারের বাজেটেতে অ্যালট করা হলো। তারপরে চলে আসি, খেয়াল করলে দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে পোর্ট, কোল, স্টিল, ফার্টিলাইজার, এই সেক্টরগুলোরও ডেভেলপমেন্ট জানবে খুবই দরকার। তার কারণে এই যে স্টিল, কোল, ফার্টিলাইজার এগুলো আমাদের দেশের কোর ইন্ডাস্ট্রির কম্পোনেন্ট। যে কোনো দেশের ইন্ডাস্ট্রিয়াল বেসকে ডেভেলপ করতে গেলে এই কোর ইন্ডাস্ট্রিগুলোতে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট যথেষ্ট প্রয়োজন। তো সেই কারণটার জন্য 100 ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আইডেন্টিফাইড ফর এন্ড টু এন্ড কানেক্টিভিটি, এবং এরই রেফারেন্সে বলেছে দেখো আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টায়ার 2 এবং টায়ার 3 সিটিগুলোর জন্য গভর্নমেন্ট নানান ধরনের ইউআইডিএফ লঞ্চ করতে চলেছে। সুতরাং এই যে ইনিশিয়েটিভসগুলো দেখতে পাচ্ছ, এই ইনিশিয়েটিভসগুলো গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং ওভারঅল ইকোনমি স্ট্রেনথেনিংয়ের জন্য লঞ্চ করছে। চলে আসছি এবার আমরা পরবর্তী আইডিয়াটাতে, যেখানে বলছে দেখো আনলিশিং দ্য পোটেনশিয়াল, অর্থাৎ একটা ইকোনমির মধ্যে যে পোটেনশিয়ালিটি রয়েছে সেটাকে আমরা কিভাবে এক্সপ্লোর করব, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটার কথা বলেছে। এখানে দেখো মেনশন করা রয়েছে টু এনহ্যান্স দ্য ডুইং বিজনেস। ডুইং বিজনেস কথাটার মানেই হচ্ছে একটা ইকোনমি কতটা ফেভারেবল অ্যাটমসফিয়ার দেয় দেশের কর্পোরেট, দেশের বিজনেসম্যানদের ব্যবসা করার জন্য, কতটা অনুকূল পরিবেশ প্রোভাইড করে। সেই ডুইং বিজনেসটাকে ইমপ্রুভ করার জন্য আমরা এখানে দেখো বলা হচ্ছে 39,000 কমপ্লায়েন্স হ্যাভ বিন রিডিউসড, মোর দ্যান টু 3,400 লিগাল প্রভিশনস হ্যাভ বিন decriminalized, an amendment on Company Act 2013। তার মানে এই পুরো জায়গাটাতে দেখো ওভারঅল যে ধরনের লিগাল ডিসপিউটসগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে কি করা হয়েছে, এলিমিনেট করা হচ্ছে, যাতে করে কাজগুলোকে আগের থেকে অনেক সহজে আমরা এক্সপ্লোর করতে পারি। যে ধরনের লিগাল বাউন্ডেশনসের মধ্যে কাজগুলো আটকে যায় সেই লিগাল নটগুলোকে আস্তে আস্তে লুজেন আপ করা দরকার, সেটাকে এখানে মেনশন করা হয়েছে। নেক্সট দেখো ডিজিলকারের কথা এখানে বলে দেওয়া রয়েছে। ডিজিলকার সেট আপ করা হচ্ছে ফর এমএসএমই সেক্টরস, লার্জ বিজনেস অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। কিসের জন্য না, স্টোরিং অ্যান্ড শেয়ারিং দ্য ডকুমেন্টস অনলাইন সিকিউরলি। এই ডিজিলকারের মাধ্যমে যে কোনো সময়তে যে কোনো অর্গানাইজেশনস তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোকে প্রোভাইড করতে পারবে এবং যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাভেল করতে পারবে, এবং এই ডকুমেন্টগুলোকে অরিজিনাল ডকুমেন্টেরই ইকুইভ্যালেন্ট ডকুমেন্ট হিসেবে কনসিডার করা হবে। তো সেটারই রেফারেন্সে এখানেতে ডিজিলকারের কনসেপ্টটা লঞ্চ হচ্ছে। চলে আসছি এবার আমাদের পরের প্রায়োরিটিটাতে, সেটাতে বলেছে সেটাতে দেখো ফার্দার এখানে মেনশন করে দেওয়া রয়েছে গ্রিন গ্রোথের কথা। এই যে গ্রিন গ্রোথ, এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টটাকে এবারের বাজেটেতে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে দেখো গ্রিন গ্রোথের রেফারেন্সেতে বলা হচ্ছে যে পিএম প্রণাম বলে একটা ইনিশিয়েটিভকে লঞ্চ করা হয়েছে, যেখানে বিভিন্ন স্টেট এবং ইউনিয়ন টেরিটরি তাদের অল্টারনেটিভ ফার্টিলাইজারের ইউসেজকে প্রমোট করবে। এখানে অল্টারনেটিভ ফার্টিলাইজার বলতে নর্মালি অর্গ্যানিক
বা বায়ো ফার্টিলাইজারকে মেনশন করা হচ্ছে, অর্গানিক বা বায়ো ফার্টিলাইজার এখানে এমফাসাইজ পাচ্ছে। এছাড়া দেখো বলছে যে 500 নিউ ওয়েস্ট টু ওয়েলথ প্লান্ট এখানে তৈরি করা হচ্ছে। গোবর্ধন এই যে ইনিশিয়েটিভটা গভর্নমেন্ট আগে নিয়েছিল যেখান থেকে বায়োফুয়েল তৈরি করার কথা বলা হয়, সেটাকে ফার্দার গভর্নমেন্ট প্রমোট করার কথা বলছে। এছাড়া এখানে যদি আসা যায় দেখতে পাবে সাস্টেনেবল ইকোসিস্টেমের জন্য গভর্নমেন্ট কোন ধরনের ইনিশিয়েটিভগুলো নিয়েছে। দেখো মিষ্টি এইখানেতে বলা হচ্ছে যে একটা ম্যানগ্রোভ প্লান্টেশন ওভারঅল কোস্টলাইন এরিয়াতে বাড়ানোর জন্য, যাতে করে সয়েল ইরোশনকে আটকানো যায়, সাইক্লোনগুলোকে মোকাবিলা করা যায়, সেই বিষয়গুলোকে এমফাসাইজ করতে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করছে মিষ্টি। এছাড়াও রয়েছে দেখতে পাবে এখানে অমৃত দম্ভর টু বি ইমপ্লিমেন্টেড অপটিমাল ইউসেজ অফ ওয়েটল্যান্ডগুলোর প্রপার ইউটিলাইজেশনসের জন্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভস নিয়েছে। এছাড়াও রয়েছে দেখতে পাবে বিভিন্ন ধরনের স্টোরেজ সিস্টেমে ব্যাটারি এনার্জিকে প্রমোট করা হয়েছে, রিসোর্স সেন্টারগুলোকে প্রমোট করা হয়েছে, প্রায় 10,000 বায়ো ইনপুটস রিসোর্স সেন্টারকে প্রমোট করা হয়েছে ইত্যাদি। তার মানে ইন জেনারেল এবারের বাজেটে কিন্তু এনভায়রনমেন্ট বা গ্রিন গ্রোথকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। চলে যাচ্ছি এবার আমাদের পরবর্তী প্রায়োরিটি এরিয়াটাতে, যেখানে দেখো মেনশন করা হচ্ছে ইউথ পাওয়ার, অর্থাৎ আমাদের মতো দেশগুলোতে যেখানে কিনা মোর দ্যান 60% পপুলেশন বিলং ফ্রম দ্য এজ স্টার্টিং ফ্রম 15 to 64, তার মানে মেজরিটি পপুলেশন অ্যাকচুয়ালি তোমার সেটেল রয়েছে এই ওয়ার্কিং গ্রুপটাতে। সুতরাং এই ওয়ার্কিং গ্রুপ বা ইউথ সেকশনকে এম্পাওয়ার করলে যে কোনো ইকোনমি হিউম্যান রিসোর্সের দিক থেকে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে। সেই কারণটার জন্য গভর্নমেন্ট নানান ধরনের ইনিশিয়েটিভস নিচ্ছে। দেখো এখানে বলছে এম্পাওয়ারিং অমৃত পিরি। অমৃত পিরি মানে ইয়াং যে জেনারেশন তাকে এম্পাওয়ার করার জন্য গভর্নমেন্টের এখানে ইনিশিয়েটিভস রয়েছে। প্রথম যে ইনিশিয়েটিভসটার কথা এখানে মেনশন করা হয়েছে দেখো দেওয়া রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 4.0। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এটা 2014-এতে প্রথম লঞ্চ করেছিল। তারপরে গভর্নমেন্ট বিভিন্ন সময় এই স্কিমটাকে মডিফাই করে এটা বিভিন্ন ভার্সনকে লঞ্চ করেছে। এইবারের বাজেটেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4th ভার্সন, সেই জন্য এখানে 4.0 মেনশন করছে। দেখো এখানে কি দেওয়া হয়, অন জব ট্রেনিং দেওয়া হয়, ইন্ডাস্ট্রি পার্টনারশিপ দেওয়া হয়, রোবোটিক্স বা 3D প্রিন্টিং, ড্রোন এইগুলোর ম্যানুফ্যাকচারিংয়ের ব্যাপারেও ট্রেনিং দেওয়া হয়। এছাড়া দেখতে পাচ্ছ আরেকটা ইনিশিয়েটিভের কথা রয়েছে স্কিল ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, একটা ডিজিটাল ইকোসিস্টেম যেটা ওভারঅল ফর্মাল স্কিল লিঙ্কিং, এমপ্লয়িজদের মধ্যে নেটওয়ার্কিং, এন্টারপ্রেনিয়রশিপ এই বিষয়গুলোকে এনহান্স করার জন্য সুযোগ দেয়। এরপরে দেখো এখানেতে আমরা যদি চলে আসি, এখানেতে দেখতে পাবো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম বলে একটা স্কিম রয়েছে, যেখানেতে গভর্নমেন্টের টার্গেট রয়েছে 47 লাখ নিউ ইউথের এমপ্লয়মেন্ট জেনারেশন ফর দ্য কামিং 3 ইয়ার্স। এছাড়াও রয়েছে ট্যুরিজমকে প্রমোট করার কথা, যেখানে তো এমপ্লয়মেন্ট অপরচুনিটির একটা বড় সুযোগ রয়েছে। এখানে 50টা ডেস্টিনেশনকে আলাদা করে আইডেন্টিফাই করা হচ্ছে ট্যুরিজমকে ফার্দার প্রমোশনসের জন্য। এছাড়া রয়েছে দেখো সেটিং আপ অফ ইউনিটি অফ মলস স্টেট ক্যাপিটাল, যেখানেতে প্রত্যেকটা স্টেটেতে 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট হিসেবে প্রত্যেকটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে হবে এক একটা প্রোডাক্টকে, যাতে করে সেই প্রোডাক্টগুলোকে আমরা হ্যান্ডক্রাফট এবং কটেজ ইন্ডাস্ট্রি প্রমোশনসের সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটেতেও রিপ্রেজেন্ট করতে পারি। এবং লাস্টলি আমরা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের পিলারেতে চলে এসেছি, যেখানে গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল সেক্টর সম্বন্ধে যে ইনিশিয়েটিভসগুলো নিয়েছে সেগুলো মেনশন করা রয়েছে। প্রথমে দেখো এখানে বলে দেওয়া রয়েছে সেটিং আপ অফ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন রেজিস্ট্রি। ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন রেজিস্ট্রির মধ্যে মেনশন করা রয়েছে, দেখো এটা কেন করা হচ্ছে, এফিশিয়েন্ট লেন্ডিং টু প্রমোট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। অর্থাৎ এই যে আমরা একটু আগে প্রধানমন্ত্রী জনধন যোজনার কথা বললাম, সেই রকমই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ইনিশিয়েটিভকে আরও বেশি এক্সপ্যান্ড করার জন্য, আরও বেশি এম্পাওয়ার করার জন্য গভর্নমেন্ট ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন রেজিস্ট্রি সেট আপ করতে চলেছে। তারপরে রয়েছে গভর্নমেন্টের সেন্ট্রাল ডেটা প্রসেসিং সেন্টার, যেটা একটা অ্যাপেক্স ইউনিট হিসেবে কাজ করবে যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ককে ফাস্টার করার জন্য এবং হ্যাসেল ফ্রি করার জন্য। নেক্সট রয়েছে ক্রেডিট গ্যারেন্টি স্কিম এমএসএমই সেক্টরের জন্য, এবং সেখানেতে একটা বড় অ্যামাউন্টের টাকা গভর্নমেন্ট এমএসএমই সেক্টরের ডেভেলপমেন্টেতে স্পেন্ড করতে চলেছে, যেটার ক্রেডিট অ্যামাউন্ট হচ্ছে ₹2 লাখ crore। লাস্টলি এখানে দেখো মহিলা সম্মান বাচত পত্রের কথা বলা হয়েছে, যেখানেতে কোনো মহিলা
2 লাখ টাকা পর্যন্ত একটা সার্টিফিকেট কিনতে পারবে, যে সার্টিফিকেটটা 2 বছরের জন্য টাকা ইনভেস্ট করা যাবে এবং সেখানেতে 7.5% রেট ইন্টারেস্ট রেটেতে টাকাটাকে ইনভেস্ট করা যাবে, মার্কেটে সাধারণ ইন্টারেস্ট রেটের থেকে, যেটা যথেষ্টই বেশি। এছাড়াও রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য কিছু বেনিফিট, যেখানেতে কোনো সিনিয়র সিটিজেন তার সেভিং স্কিমেতে আগে ম্যাক্সিমাম 15 লাখ টাকা পর্যন্ত রাখতে পারতো, এখন সেই লিমিটটাকে বাড়িয়ে করে দেওয়া হলো 30 লাখ পর্যন্ত। এছাড়াও অ্যাকচুয়ালি ওভারঅল আরও কিছু ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে, যেমন দেখো এখানে বিজনেসকে প্রমোট করার জন্য গিফট আইএফএসসির একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। আইএফএসসি মানে তোমরা জানোই প্রত্যেকটা ব্যাংকের একটা ইন্ডিভিজুয়াল আইএফএসসি কোড থাকে, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। তো সেই কোডটাকে আরও বেশি বিজনেসের পারপাসে ইউজ করার কথা বলা হয়েছে এবং ওভারঅল সিকিউরিটি মার্কেটেতে আরও বেশি ট্রেন্ড, স্কিল্ড এবং বলতে পারো মার্কেট অ্যাওয়্যার লোকজনকে ইনকর্পোরেট করার কথা ঘোষণা করা হয়েছে, যাতে করে সিকিউরিটি মার্কেটের ডায়নামিক্স সম্বন্ধে আমরা প্রত্যেক নিয়ত এটা সম্বন্ধে অ্যালার্ট থাকতে পারি এবং সিকিউরিটি মার্কেটকে ক্লোজলি গভর্নমেন্ট মনিটর এবং রেগুলেট করতে পারে। তো এই গেল আমাদের ওভারঅল 7টা পিলারের কথা। এই 7টা পিলারের মারফতই আমরা ওভারঅল আমাদের দেশের বাজেটের এবারে প্রপোজালসগুলোকে এক ঝটকায় দেখে নিলাম। যাবার আগে একটুখানি মেনশন করে যাই যে লাস্ট এই বছরের বাজেটটাতে গভর্নমেন্ট কোন ধরনের ডেফিসিটগুলোকে মেনলি ফেস করেছে। এখানেতে দেখতে পাচ্ছ একটা গ্রাফিক্যাল অ্যানালিসিস দিয়ে দেওয়া রয়েছে, যে গ্রাফিক্যাল অ্যানালিসিসে আমরা কয়েকটা ডেফিসিট যথেষ্ট পরিষ্কার করে দেখতে পাচ্ছি, যেমন এখানে ফিসকাল ডেফিসিটের কথা বলা আছে, রেভিনিউ ডেফিসিটের কথা বলা আছে, প্রাইমারি ডেফিসিটের কথা বলা আছে এবং লাস্টলি বলা আছে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটের কথা। ব্লু কালারের যে গ্রাফিক্যাল লাইনটা আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা ফিসকাল ডেফিসিটকে রিপ্রেজেন্ট করে, সেটা ইজিলি বলে দিচ্ছে যে ওভারঅল আমাদের দেশের ফিসকাল ডেফিসিটটা করোনার পর থেকে আস্তে আস্তে রিডিউস করা স্টার্ট করেছে, যেটা করোনার সময়তে অনেক হাই রেটে ফিসকাল ডেফিসিটে পরিণত হয়েছিল। ঠিক একইভাবে আমরা সেম ট্রেন্ড রেভিনিউ ডেফিসিটের ক্ষেত্রেও দেখতে পাবো এবং প্রাইমারি ডেফিসিটের ক্ষেত্রেও দেখতে পাবো। ওভারঅল ইকোনমি যেহেতু আফটার কোভিড সিচুয়েশন একটা রিকভারি পাথের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারণটার জন্যই আমরা এই ডেফিসিটের রিডাকশনসটা দেখতে পাচ্ছি। তবে এটা ঘটনা যে পরিমাণ ডেফিসিট আমরা টার্গেট করছিলাম, সেই ডেফিসিট রিডাকশন আমরা টার্গেট করছিলাম, সেই রিডাকশনটাকে অ্যাচিভ না করতে পারা গেলেও একটা ইমপ্রুভমেন্টের পাথ যে জেনারেট হচ্ছে আমাদের সেটা বুঝতে হবে। তো এই হলো আমাদের আজকের ওভারঅল ডিসকাশন। আশা করি তোমরা বাজেট সম্বন্ধে একটা হোলসাম, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ পেয়েছো। তোমরা এই পয়েন্টগুলো, এই বিষয়গুলোকে একটুখানি নজর করো। এটার সাথে এর আগের দিনের ক্লাসেতে যে ইকোনমিক সার্ভের ওপরে ডিসকাশন করেছিলাম, সেই বিষয়গুলো একটুখানি নজর করো। তাহলে ওভারঅল এই বাজেট থেকে যে ধরনের প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো প্রত্যেকেই কভার করতে পারবে। অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করবে।